এইচএসসি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস। এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজে মার্ক তোলা খুবই সহজ। এইখানে মূলত 10টি প্রশ্ন এসে থাকে আমাদের এখানে। প্রতি 2টি প্রশ্নে আমরা 1 মার্ক পেয়ে থাকি। এইখানে আমরা যদি কিছু নিয়ম এবং স্ট্রাকচার মুখস্থ করি, সেক্ষেত্রে আমরা এই টপিকে 5-এ 5 খুব ইজি ওয়েতেও তুলতে পারি। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আমরা অল্প কিছু রুলস নিয়ে হাজির হয়েছি, এবং এই রুলসগুলো তোমরা যদি খুব ভালোভাবে পড়ো এবং পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করো, তাহলে খুব ইজি ওয়েতে তোমরা এখান থেকে 5-এ 5 তুলতে পারবা। যেমন দেখো, আমরা আমাদের প্রথমে কি দেওয়া আছে, বিবন। বিবন অর্থ হচ্ছে তুমি এখানে ওয়াজ বন বলতে পারি, আমরা ওয়ার বন বলতে পারি। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো 1 নম্বর রুলসে আমাদের কি দেওয়া আছে, কারো জন্ম তারিখ বা সাল। আচ্ছা, তারিখ বা সাল বা জন্মস্থান বোঝাতে আমরা কি ব্যবহার করব, ওয়াজ বন অথবা ওয়ার বন ব্যবহার করে থাকি। যেমন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899, অর্থাৎ 1899। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করছে, 1899 সালে। এখানে একটা তোমাদের খুব সুন্দরভাবে একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। দেখো, যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন হচ্ছে ওয়াজ বর্ন ব্যবহার করবা, আবার সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন ওয়ার বর্ন ব্যবহার করবা। যেমন প্লুরাল সাবজেক্ট কীরকম, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, ওয়ার বর্ন ইন ঢাকা, আমার বন্ধুরা ঢাকায় জন্মগ্রহণ করছে। এই যে এখানে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করলাম, এখানে ওয়ার বর্ন ব্যবহার করলাম, এর মূল পার্থক্য হচ্ছে এইখানে সাবজেক্ট হচ্ছে আমাদের সিঙ্গুলার, এই জন্য আমরা ওয়াজ বর্ন ব্যবহার করেছি। এইখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, অর্থাৎ আমার বন্ধুরা, সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করেছি, ওয়ার বর্ন। যখন একজন বোঝাবে সেক্ষেত্রে ওয়াজ বর্ন, যখন অনেকজন বোঝাবে তখন ওয়ার বর্ন ব্যবহার করতে হবে। এরপর আরেকটা উদাহরণ দেওয়া আছে, দেখো, বা এক্সাম্পল দেওয়া আছে। অ্যালবার্ট আইনস্টাইন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট। অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। হি ড্যাশ ইন জার্মানি অন মার্চ অন 14 মার্চ 1879। এখানে কি ব্যবহৃত হবে, এখানে আমাদের মূলত ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে নাকি ওয়ার বর্ন ব্যবহার করতে হবে। এখানে আমাদের ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে এখানে অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছে একজন মানুষ। এখানে যদি আমাদের একের অধিক মানুষ বোঝানো হতো, সেক্ষেত্রে আমরা ওয়ার বর্ন ব্যবহার করতাম। যেহেতু অ্যালবার্ট আইনস্টাইন একজন, এখানে আমাদের একজনকে বুঝাইছে, তাহলে আমাদের এখানে কি ব্যবহার করতে হবে, ওয়াজ বর্ন। তাহলে আমরা এখানে কি লিখব, ওয়াজ বর্ন, ওয়াজ বন, BORN, বন। এরপর তোমাদের এখানে আমি একটা নোট দিয়ে দেখছি, দেখো, বিবন। বিবন অর্থ আমরা এখানে কি ব্যবহার করতে পারি, বিবন যদি তোমাদের টেবিলে দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমরা ওয়াজ বন অথবা ওয়ার বন বসাইবা। এটা বসানোর সবচেয়ে সহজ উপায় হলো সেন্টেন্সের শুরুতে অথবা শেষের দিকে তারিখ বা সাল উল্লেখ থাকবে। কি, যে কোনো একটা সেন্টেন্সের শুরুতে কমা দিয়ে থাকতে পারে, অথবা শেষের দিকে কি থাকবে, একটা হচ্ছে সাল দেওয়া থাকবে, অথবা সেন্টেন্সে কোনো দেশ, শহর, গ্রামের নাম উল্লেখ থাকবে। এইটা হচ্ছে বসানোর সবচেয়ে সহজ টেকনিক। যে আমরা কোথায় ওয়াজ বর্ন ব্যবহার করব, আমরা হচ্ছে ওয়াজ বর্ন ব্যবহার করব হচ্ছে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, এবং ওয়ার বর্ন ব্যবহার করব হচ্ছে প্লুরাল সাবজেক্ট যখন থাকবে তখন। এবং আরেকটা আমাদের টেকনিক থাকবে, কোনো একটা সেন্টেন্সের শেষের দিকে যদি সাল থাকে বা গ্রামের নাম থাকে বা শহরের নাম থাকে বা স্থানের নাম থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, ওয়ার বর্ন অথবা ওয়াজ বর্ন ব্যবহার করব। এরপর দেখো, আমাদের 2 নম্বরে কী দেওয়া আছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এই হ্যাভ টু, হ্যাজ টু তোমাদের টেবিলে দেওয়া থাকবে। আমরা কোথায় কোনটা ব্যবহার করব, তো চলো দেখি।
হ্যাভ টু অথবা হ্যাজ টু দ্বারা অবশ্যই কোনো কিছু করতে হবে এমন বোঝানো হয়, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝায় যে আমার কোনো একটা কাজ করতেই হবে, এরকম বাধ্যবাধকতা বোঝাবে। যখন এরকম কোনো কিছুর বাধ্যবাধকতা বোঝাবে তখন আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু বসাবো। যেমন দেখো, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি অবশ্যই করতে হবে। এরপর দেখো, দে আর হ্যাভিং টু ফাইট ভেরি হার্ড অ্যাট দি মোমেন্ট অ্যাগেনস্ট দ্য প্রভার্টি, তাদেরকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে কিসে, কোন মুহূর্তে, দারিদ্রতা যেটা আছে, এই দারিদ্রতার বিরুদ্ধে তাদেরকে প্রতিনিয়ত কী করতে হয়, লড়াই করতে হয়। এখন মানে প্রতিনিয়ত লড়াই করতে হবে এরকম বাধ্যবাধকতা বুঝাইছে। এরপর হি হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। এই যে দেখো, এখানে হ্যাভ টু এবং হ্যাজ টু এই দুটো হচ্ছে প্রেজেন্টে ব্যবহার করা হয় এবং হ্যাড টু হচ্ছে পাস্টে ব্যবহার করা। এখানে আমি হ্যাজ টুর একটা উদাহরণ দেওয়া দরকার ছিল, যদিও আমার এখানে খেয়াল ছিল না, এই জন্য আমি এখানে এক্সাম্পল দেওয়া হয়নি আর কি। তবে একটা জিনিস মাথায় রাখবা, হ্যাভ টু ব্যবহার হয় হচ্ছে আই, দে, আই ব্যতীত সকল প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করা হয়, আর বাকি সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ টু ব্যবহার করা হয়। দেখো, আরেকটা জিনিস আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, প্রেজেন্টে কোন দুইটা ব্যবহার করা, হ্যাভ টু অথবা হ্যাজ টু, এবং পাস্টে ব্যবহার করা হচ্ছে হ্যাড টু। এবং ফিউচার টেন্স, যখন আমরা কোনো একটা ফিউচার টেন্সে এই হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে যাব, তখন আমরা কি ব্যবহার করব, উইল হ্যাভ টু বা শ্যাল হ্যাভ টু। যেমন হি উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাকে এই কাজটি অবশ্যই করতে হবে, মানে ভবিষ্যতে করতে হবে আর কি, এরকম বোঝায়। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, এই যে এটা আমি এখন দিয়ে দিছি, দেখো যে হ্যাভ টু বসাবো কোথায়, আবার হ্যাজ টু কোথায় বসাবো, দুইটাই তো প্রেজেন্ট টেন্স। দেখো, এখানে আমি নোট দিয়ে দিছি, হ্যাভ টু কোথায় কোথায় বসবে, আই, ইউ, উই, দে, এই সকল ওয়ার্ড যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন আমরা কি ব্যবহার করব, হ্যাভ টু ব্যবহার করব। হ্যাজ টু ব্যবহার করব কোথায়, যখন সাবজেক্ট হি, শি, ইট বা কারো নাম থাকবে, কারো নাম যখন থাকবে তখন আমরা কি ব্যবহার করব, হ্যাজ টু ব্যবহার করব। এরপর দেখো কি দেওয়া আছে, উটরাদার হচ্ছে দুইটি বস্তু বা দুইটি জিনিসের মধ্যে যখন কোনো একটিকে বেশি প্রেফার করা, বেশি পছন্দ করা, এইসব ভাব প্রকাশ করতে আমরা মূলত হচ্ছে উড রাদার ব্যবহার করে থাকি। যেমন দেখো, দুইটি কাজ বা অবস্থার মাঝে কোনটি অধিকতর পছন্দনীয় তা প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি, উড রাদার ব্যবহার করে থাকি। যেমন আই উড রাদার স্টার্ভ দ্যান বেগ, ভিক্ষা করার চেয়ে না খেয়ে থাকা ভালো। এখন দুইটি কাজ, এখানে না খেয়ে থাকা এবং ভিক্ষা করা, এই দুইটার মধ্যে না খেয়ে থাকা ভালো, অধিকতর পছন্দনীয়, এরকম তুলনা করছে। এই জন্য আমরা এখানে কি ব্যবহার করছি, উড রাদার ব্যবহার করেছি। যেমন এখানে আমি একটা নোট দিয়ে দিছি কিভাবে তোমরা উড রাদার সহজে মনে রাখতে পারবা। যেমন সাবজেক্ট থাকবে, প্রথমে একটা সাবজেক্ট বসবে, এরপর উড রাদার বসবে, ভার্বের কি বসবে, বেস ফ্রম বসবে, এরপর হচ্ছে এখানে কোনো নাউন বা প্রোনাউন বা ফ্রেজ থাকতে পারে, যদি এখানে যদিও নাই। এরপর কি বসবে, দেন বসবে, এরপর হচ্ছে দ্বিতীয় নাউন বা নাউন ফ্রেজ বসবে। যেমন হচ্ছে আই উড রাদার, যেমন এখানে দেখো, আই ড্যাশ বাই এ বুক দেন এ টি শার্ট, আমি একটা বই কিনবো, টি শার্ট কেনার চেয়ে একটা বই কিনবো, এরকম একটা এখানে দিয়েছে। দেখো, এখানে আমরা কি ব্যবহার করব, উড রাদার। আই উড রাদার বুক, আমি একটা বই কিনবো, দেন টি শার্ট দেন এ টি শার্ট। আচ্ছা, একটা বই কেনা, একটা টি শার্ট কেনার চেয়ে একটা বই কেনা উত্তম, এরকম তুলনা বোঝাইছে এখানে। এই জন্য আমরা এখানে কি বসাইছি, উড রাদার বসাইছি। আর এখানে দেখো একটা নোট দিয়ে দিছি আমি, মনে রাখার সহজ টেকনিক হলো কোথায় আমরা উড রাদার ব্যবহার করব। এটা মনে রাখার সবচেয়ে সহজ হচ্ছে টেকনিক হচ্ছে, দেখবা বাক্যের শেষের দিকে লেখা থাকবে দেন। যখন কোনো কিছু তুলনা করা হয়, কম্পারেটিভ সেন্টেন্স আমরা ইউজ করি, দুইটা বস্তুর মধ্যে আমরা যখন তুলনা করি সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, দেন ব্যবহার করি। তোমরা কোনো বাক্যের মধ্যে যদি দেন থাকে সেক্ষেত্রে তোমরা চোখ বুজে, কোনো চিন্তা ভাবনা বাদেই সেখানে তোমরা কি বসাইবা, উড রাদার ব্যবহার করে দিবা।
এখানে আমরা কি ব্যবহার করেছি, যেমন উড রাদার, আই উড রাদার বাই আ বুক দেন আ টি শার্ট, একটা টি শার্ট কেনার চেয়ে একটা বই কেনা কি উত্তম, এরকম তুলনা বুঝাইছি। এইখানে হচ্ছে আমরা এই বাক্যটায় আমরা কি বলছি, যে ভিক্ষা করার চেয়ে না খেয়ে থাকা ভালো, এরকম একটা দুইটা কাজের মধ্যে তুলনা বুঝাইছি। এরকম তুলনা বুঝাবে উড রাদারের ক্ষেত্রে, এবং সর্বশেষে বা বাক্যের মধ্যে কোথাও দেন লেখা থাকবে। যেই সকল সেন্টেন্সে দেন লেখা পাইবা ওইখানে তুমি কোনো চিন্তা ছাড়াই ওইখানে উড রাদার ব্যবহার করবা। এরপর কি আছে, আনলেস। দেখো এইখানে কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের ক্ষেত্রে সব সময় রুলস কাটে না, তোমার হচ্ছে অর্থ বুঝে ব্যবহার করতে হয়। যেমন আনলেস, আনলেস হতো কি যদি না। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় কি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না আনলেস যদি না ইউ মেক প্রপার ইউজ অফ টাইম, তুমি যদি তোমার জীবনে তুমি যদি টাইমকে সময় মতো ব্যবহার না করো, সঠিকভাবে ব্যবহার না করো, তাহলে তুমি তোমার জীবনে কি করতে পারবা না, উন্নতি করতে পারবা না। যখন তুমি বাংলাটা না বুঝবা সেক্ষেত্রে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজে মার্ক তুলতে একটু কষ্ট হবে। এই ধরনের সেন্টেন্সে স্ট্রাকচার দিয়ে মনে না রাখার চেয়ে অর্থ বুঝে এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করাটাই আমি উত্তম মনে করি। এই জন্য আমি হচ্ছে তোমাদের এই ওয়ার্ডটার বাংলা দিয়ে দিছি, আনলেস মানে হচ্ছে যদি না। এখানে তুমি যদি এই যে এটা চট্টগ্রাম বোর্ডে 2017 সালে আসছিল তোমাদের ওয়ার্ড অ্যান্ড ফ্রেজে, যেমন টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে না যদি না, এখানে কি বসবে, আনলেস, UNLE ডাবল এস, আনলেস অর্থাৎ যদি না ইউ ক্যান মেক প্রপার ইউজ অফ টাইম, যদি না তুমি তোমার জীবনে তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার করো, তাহলে তুমি কি করতে পারবে না, জীবনে উন্নতি করতে পারবে না। আচ্ছা, এখানে আমাদের কি বসাইলাম আমরা, আনলেস। আমরা এটাকে মার্কিং করে, আচ্ছা আন্ডারলাইন করে দিলাম। UNLESS, ঠিক আছে। এরপর কি দেওয়া আছে দেখো, আমাদের হ্যাড বেটার মানে হচ্ছে উচিত, না করলে সমস্যা হতে পারে। এই ধরনের ক্ষেত্রে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাড বেটার ব্যবহার করব। হ্যাড বেটার তোমাদেরকে বারবারই একটা কথা আমি বলতেছি যে কোনো একটা বাক্যের অর্থ না বুঝলে সেক্ষেত্রে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ করাটা একটু টাফ হয়ে যাবে তোমাদের জন্য। এই জন্য হচ্ছে তোমরা প্রতিনিয়ত চেষ্টা করবা যে বাক্যটার অনুবাদটা বুঝতে, ভালো করে বোঝার চেষ্টা করবা। দেখো এখানে হ্যাড বেটার দ্বারা কি বোঝাইছে, কোনো কিছু করা উচিত তা না করা হলে ক্ষতি হয়ে যেতে পারে, এমন পরিস্থিতিতে হ্যাড ব্যবহার করতে হয়। এবং উপদেশ দেওয়ার ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করি, হ্যাড ব্যবহার করে থাকি। যেমন ইট ইজ রেইনিং আউটসাইড, মানে বাহিরে বৃষ্টি হচ্ছে, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, তোমার উচিত একটা আমব্রেলা বা ছাতা নিয়ে যাওয়া। এখানে দেখো যে বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি যদি ছাতা নিয়ে যাও সেক্ষেত্রে তোমার কি হতে পারে, বৃষ্টিতে তুমি ভিজে যেতে পারো, এটা তোমার ক্ষতি হতে পারে। এই জন্য এই ধরনের বাক্যে কি হবে, তোমার হ্যাড বেটার ব্যবহার করা হবে, বা এটা তুমি উপদেশ হিসেবেও নিতে পারো যে বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি একটা আমব্রেলা নিয়ে যাও। এখানে আমরা কি ব্যবহার করব, হ্যাড বেটার, BETT, হ্যাড বেটার। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে দিই। তাহলে আমাদের বাক্যটা কি দাঁড়ালো, ইট ইজ রেইনিং আউটসাইড, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। এটা তোমাদের সিলেট বোর্ড 2017 সালে আসছিল এই প্রশ্নটা। এরপর দেখো কি দেওয়া আছে, টু বি, অর্থাৎ টু বি ভার্ব বসাতে হবে। কারো কোনো কিছু করা উচিত বা করতে হবে এরকম যখন বোঝাবে তখন আমরা সেখানে কি ব্যবহার করব, টু বি ভার্ব ব্যবহার করব। আচ্ছা,
দেখো এরকম বাক্যের স্ট্রাকচার বা গঠন কেমন হবে, প্রথমে একটা সাবজেক্ট বসবে, এরপর টু বি ভার্ব বসবে, এরপর মেইন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। যেমন ইউ আর সিট ইন দি কর্নার অ্যান্ড কিপ কোয়াইট, তোমাকে কোনারে চুপ করে বসে থাকতে হবে। এই যে এখানে চুপ করে বসে থাকতে হবে, এখানে কোনো একটা বাধ্যবাধকতা বোঝাইছে, করতেই হবে, চুপ করে থাকতেই হবে। এখানে তোমাকে ওয়ান কাইন্ড অফ ফোর্স করা হচ্ছে, তোমাকে জোর করা হচ্ছে যে তোমাকে এখানে থাকতেই হবে, বসে থাকতে হবে, চুপ করে বসে থাকতে হবে। এরকম যখন কোনো কিছুর উপর জোর দিবে তখন সেখানে আমরা কি ব্যবহার করব, টু বি ভার্ব ব্যবহার করব। ঠিক আছে, এরপর কি দেওয়া আছে দেখো, হোয়াট ইফ। হোয়াট ইফ অর্থ যদি, কিন্তু এই যদি দিয়ে কি করবে না, কোনো সত্য বুঝাবে না, কোনো সত্য প্রকাশ পাবে না। এই হোয়াট ইফ দিয়ে আমরা কি প্রকাশ পাবে, এখন বাক্যে হোয়াট ইফ দ্বারা প্রকাশ পাবে হচ্ছে কোনো একটা আশঙ্কা, কোনো একটা সতর্কতা বা কোনো কিছুর ভয় প্রকাশে আমরা এখন কি ব্যবহার করব, হোয়াট ইফ ব্যবহার করব। আমরা জানি যে ইফ দ্বারা সবসময় হচ্ছে কোনো সত্য বোঝায়, কিন্তু আমাদের এখন বাক্যের মধ্যে কোনো কী করবে না, সত্য বোঝাবে না। আমাদের এখানে কি প্রকাশ পাবে, আশঙ্কা প্রকাশ পাবে, সতর্কতা প্রকাশ পাবে বা কোনো কিছুর প্রতি ভয় প্রকাশ পাবে। এবং এখানে এই যে হোয়াট ইফ আমরা কোথায় বসাবো, এটা একটি সহজ টেকনিক হচ্ছে, আমাদের বাক্যের শুরুতে একটি ড্যাশ দেওয়া থাকবে বা একটা প্রশ্ন ব্লাঙ্ক দেওয়া থাকে, যেখানে আমরা হচ্ছে কি করি, হোয়াট ইফ ব্যবহার করি। এবং হোয়াট ইফ কোথায় ব্যবহার করব, এটা আরেকটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, দেখবা বাক্যের শেষের দিকে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াট ইফ দ্বারা সাধারণত প্রশ্ন করা হয়ে থাকে, যেমন আমরা এখানে ড্যাশ ইউ লুজ ইউর পেন, এখানে আমরা যদি হোয়াট ইফ ব্যবহার করি তাহলে এই বাক্যটির দ্বারা কি, হোয়াট ইফ, আই এফ, হোয়াট ইফ। আচ্ছা, এখানে আমাদের আচ্ছা আচ্ছা এখানে হবে কি, হোয়াট ইফ ইউ লুজ ইউর পেন, যদি আপনি আপনার কলম হারিয়ে ফেলেন। এখানে এই যে যদি দিয়ে এখানে হচ্ছে একটি প্রশ্ন বুঝিয়েছে আর কি। এটা এই বাক্যের বাংলা কি দ্বারা আমাদের, যদি আপনি আপনার কলম হারিয়ে ফেলেন, এই যে এরকম একটা আশঙ্কা প্রকাশ করছে যে আপনার কলমটা হারিয়ে ফেলতে পারেন। এইখানে যখন কোনো বাক্য দ্বারা আশঙ্কা প্রকাশ করা হবে বা ভয় প্রকাশ পাবে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হোয়াট ইফ ব্যবহার করব। দেখো হোয়াট ইফ ব্যবহার মনে রাখার আরেকটি সহজ টেকনিক কি, আমরা এখানে তোমাদের নোট আকারে বুঝিয়ে দিয়েছি। সাধারণত সেন্টেন্সে কি থাকবে, একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অর্থাৎ শেষের দিকে হচ্ছে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এবং থাকলে ভার্বের পরে সাবজেক্ট বসে, ভার্বের পরে কি বসে, সাবজেক্ট বসে। কিন্তু হোয়াট ইফের আগে হোয়াট ইফ এর ক্ষেত্রে আগে সাবজেক্ট বসে, পরে ভার্ব বসে। একটা জিনিস মনে রাখবা যে অন্য অন্য বাক্যের ক্ষেত্রে বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, আমাদের সাবজেক্টের আগে কি হয়, আমাদের একটা ভার্ব বসে। কিন্তু হোয়াট ইফ যখন আমরা ব্যবহার করব, হোয়াট ইফ ব্যবহার করার সময় আমাদের কি হয় না, এই যে ভার্ব, এটা কি হয় না, এটা হচ্ছে সাবজেক্টের আগে বসে না। হোয়াট ইফের ক্ষেত্রে সব সময় হচ্ছে ভার্ব সাবজেক্টের কোথায় বসে, পরে বসে। এই জিনিসটা তোমরা সব সময় খেয়াল রাখবা যে কোনো একটা বাক্যের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, কিন্তু হচ্ছে সাবজেক্টের পরেই ভার্ব দেওয়া আছে, তাহলে তোমরা সেখানে কি ব্যবহার করবা, হোয়াট ইফ ব্যবহার করবা। এটা মনে রাখার সহজ একটা টেকনিক যে আমরা কোথায় হোয়াট ইফ ব্যবহার করব। হোয়াট ইফ অর্থ যদি, হোয়াট ইফের পরে কি বসবে, একটা সাবজেক্ট বসবে, এরপর ভার্ব বসবে। কিন্তু ইউজুয়ালি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা প্রশ্নবোধক বাক্যে কি হয়, এই যে ভার্ব আগে যায়, সাবজেক্ট পরে আসে। কিন্তু হোয়াট ইফের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে। হোয়াট ইফের ক্ষেত্রে কী ব্যবহৃত হয়, প্রথমে হোয়াট ইফ ব্যবহার করা হবে, এরপর একটা সাবজেক্ট ব্যবহার করবে, যে কোনো সাবজেক্ট হতে পারে, এখানে ইউ দেওয়া আছে, এরপর কি হবে, ভার্ব হবে, এরপর বাকি অংশ বসবে। এরপর কি দেওয়া আছে, লেট অ্যালোন। দেখো লেট অ্যালোন বলতে কি বোঝায়, কোনো একটা বাক্যের ক্ষেত্রে প্রশ্নই আসে না, হতেই পারে না, এই ধরনের এক্সপ্রেশন যখন প্রকাশ পায় বা এই ধরনের মনোভাব বা এই ধরনের ভাব প্রকাশ পায়, তখন আমরা সেখানে কি ব্যবহার করি, লেট অ্যালোন ব্যবহার করে থাকি। যেমন এখানে দিছি দেখো, লেট অ্যালোন অর্থ কি, লেট অ্যালোন অর্থ হচ্ছে দূরের কথা। যেহেতু কোনো ব্যক্তির পক্ষে কোনো কাজ করা সহজ নয়,
সেহেতু তার নিকট থেকে কঠিন কাজ প্রত্যাশা করা যায় না। এই যে আর একটা টেকনিক হচ্ছে, আমরা কোথায় লেট অ্যালোন ব্যবহার করব। লেট অ্যালোন যখন আমরা ব্যবহার করব তখন আমাদের বাক্যটা নেগেটিভ হবে। তখন বাক্যে সাধারণত ক্যান নট ক্যান হার্ডলি, নো অ্যাবিলিটি, ডাজ নট অ্যালো, বা বাক্যটা সোজা কথায় কি হবে, না বোধক হয়ে থাকবে। যখন আমাদের বাক্যটা না বোধক থাকবে তখন হচ্ছে আমরা সেখানে কি ব্যবহার করব, লেট অ্যালোন ইউজ করব। যেমন রহমান ইজ আ পোর ম্যান। রহমান কি, এখানে হচ্ছে রহমান খুবই একজন দরিদ্র লোক। হি ক্যান নট বাই আ টি শার্ট, সে কী করতে পারে না, একটা টি শার্টই কিনতে পারে না। কি আবার হচ্ছে লেট অ্যালোন আ কার, আবার হচ্ছে কার কেনা, এটা আবার কার কিনবে, এরকম একটা ভাব প্রকাশ পেয়েছে যে রহমান হচ্ছে একজন গরিব মানুষ, সে তো একটা শার্ট কেনার যোগ্যতাই রাখে না, সে আবার কার কিনবে বা গাড়ি কিনবে কিভাবে, এই ধরনের এক্সপ্রেশন পাইছে। দেখছো এখানে একটা ক্যান নট বসাইন আছে, যে একটা কী করতে পারে না, একটা শার্টই কিনতে পারে না। এই যে আমরা বলে দিছিলাম যখন যে বাক্যটা কী হবে, নেগেটিভ হবে, এবং সেখানে হচ্ছে ক্যান নট, কুড নট, হার্ডলি বা নো অ্যাবিলিটি এরকম উল্লেখ থাকবে। এখানে আমরা কি ব্যবহার করব, লেট অ্যালোন, লেট অ্যালোন, এলইটি, লেট অ্যালোন, ALONE, লেট অ্যালোন আমাদের এখানে ব্যবহার করব হচ্ছে লেট অ্যালোন আ কার। এরপর দেখো এরপরের এক্সাম্পলে কি দিয়েছি আমরা, হি লাভস হ্যাজ গার্ডেন ভেরি মাচ, সে তার বাগানকে খুবই ভালোবাসে। হি ডাজ নট অ্যালো হ্যাজ সন টু প্লক এনি ফ্লাওয়ার ড্যাশ আদার চিলড্রেন। কী করে, সে তার গার্ডেনকে খুবই ভালোবাসে, সে তার ছেলেকেই একটা কি করে না, একটা ফুল ছিঁড়তে দেয় না, সেক্ষেত্রে অন্য বাচ্চাদেরকে ছিঁড়তে দিবে, এরকম একটা বাক্য অর্থ প্রকাশ পাইছে যে সে তার বাগানকে খুব ভালোবাসে, সে তার নিজের সন্তানকে হচ্ছে ফুল ছিঁড়তে দেয় না, সেক্ষেত্রে অন্য অন্য ছেলে মেয়েদেরকে ফুল ছিঁড়তে দেবে, এটা তো প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের কি ব্যবহার হবে, লেট অ্যালোন ব্যবহার করতে হবে। এখানে কি হবে, লেট অ্যালোন। আচ্ছা, এখানে হবে কি, লেট অ্যালোন। এখানে কি হবে, লেট অ্যালোন। এরপর দেখো, মতিন আজ আ লো পেইড সার্ভিস হোল্ডার, হি হ্যাজ নো অ্যাবিলিটি বাই আ বাইসাইকেল ফর হ্যাজ সন। মানে মতিন হচ্ছে খুবই কম বেতন পাওয়া একজন চাকরিজীবী। হি হ্যাজ নো অ্যাবিলিটি, তার কোনো সক্ষমতা নাই, টু বাই আ বাইসাইকেল ফর হ্যাজ সন, তার ছেলের জন্য কি করার, একটা বাইসাইকেল কেনার সামর্থ্যই তার নেই। আবার মোটর সাইকেল, এটা প্রশ্নই আসে না। এরকম একটা প্রশ্ন আসছে, দেখো যে মতিন হচ্ছে একজন কম বেতনের চাকরিজীবী, তার ছেলের জন্য সে একটা বাইসাইকেলই কিনতে পারে না, আবার সেখানে মোটর সাইকেল, এরকম। তাহলে এখানেও কি হবে, একটা হচ্ছে লেট অ্যালোন ব্যবহার করতে হবে। আচ্ছা, দেখো এইখানেও একটা জিনিস হচ্ছে খেয়াল করেছো, এই বাক্যটা হচ্ছে নেগেটিভ। এখানেও দেখো নো অ্যাবিলিটি, এইখানে দেখছো যে এই বাক্যটা এখানে কি প্রকাশ করেছে, নো অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য নাই, বাক্যটি নেগেটিভ বা না বোধকত্ব প্রকাশ পেয়েছে। আমরা এখানে আমাদের মূল থিওরি পাইলাম কি, যে লেট অ্যালোন কোথায় ব্যবহার করব, যে সকল বাক্য না বোধক, যেখানে ক্যান নট, কুড নট বা নট থাকবে যে সকল বাক্যে, সেই সকল বাক্যে আমরা কি ব্যবহার করব, লেট অ্যালোন ব্যবহার করব। এই যে দেখো নোট আর একটা দিয়ে দিছি, আরও সহজে মনে রাখতে পারো সেন্টেন্সটি কী হবে, এই যেখানে আমি যেটা এতক্ষণ বললাম সেটাই এখানে আমি লিখে দিয়েছি। যদি যে আরও সহজে মনে রাখতে পারো সেন্টেন্সটি সবসময় কী হবে, নেগেটিভ সেন্টেন্স হবে। লেট অ্যালোন সবসময় কোথায় ব্যবহৃত হবে, নেগেটিভ সেন্টেন্স। এই যে দেখো নেগেটিভ সেন্টেন্স, এই সকল নেগেটিভ সেন্টেন্সে কী ব্যবহার করতে হবে, আমাদের লেট অ্যালোন ব্যবহার করতে হবে। এরপর পরের কি দেওয়া আছে, হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক, কোনো রোমাঞ্চকর কাজের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, হোয়াটস ইট লাইক ব্যবহার করতে হবে। যেমন এটা আমাদের মনে রাখার আরেকটা সহজ টেকনিক হচ্ছে, প্রথমে যখন আমরা যেখানে হোয়াটস ইট লাইক ব্যবহার করব, এরপর যে ভার্বটা থাকবে ভার্বের সাথে সবসময় কি হবে, আইএনজি যুক্ত করতে হবে, এবং
সর্বশেষে কি থাকতে হবে, প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। যেমন এই যে দেখো এখানে এইখানে সুইমিং সুইমিং দেওয়া আছে, সুইমিং ইন দি সি, সাঁতার কাটা। আচ্ছা দেখো এই যে আমরা কি বলছিলাম, লেট অ্যালোন কি সরি হোয়াটস ইট লাইক কোথায় ব্যবহার করব, যেখানে ভার্বের শুরুতেই একটা ড্যাশঘর থাকবে বা যে কোনো জায়গায় ড্যাশঘর বা ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে এরপরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেখানে আমরা কি ব্যবহার করব, হোয়াটস ইট লাইক ব্যবহার করব। এই যে এখানে দেখো এই বাক্যটার সুইম, সুইম হচ্ছে সাঁতার কাটা, এখানে আমরা কি সুইমের সাথে কি যুক্ত করছি, আইএনজি যুক্ত করছি। এখন এখানে কি হয়ে গেছে, সুইমিং। এই যে এখানে হোয়াটস ইট লাইক, এখানে কি হবে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, আচ্ছা হোয়াটস ইট লাইক সুইমিং ইন দি সি, ইট সিম টু বি ভেরি হিরোইক টু মি। এই যে আমরা তোমাদের আরেকটা সহজ টেকনিক মনে রাখার একটা কৌশল শিখিয়ে দিলাম, যে বাক্যে প্রশ্নবোধক চিহ্ন এবং শূন্য স্থানের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হোয়াটস ইট লাইক ব্যবহার করে থাকব। এই যে দেখো আমাদের এখানে এই বাক্যে হোয়াটস ইট লাইক কোথায় বসাবো, এটা দুইটি টেকনিক হচ্ছে। সর্বশেষে কি থাকবে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং যেই ভার্বটা থাকবে হোয়াটস ইট লাইক কোনো একটা ড্যাশঘরের পরেই যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, এই হোয়াটস ইট লাইক ব্যবহার করব।